আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি তো হ্যালো বাংলার খবর চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আপনাদের সঙ্গে খবর নিয়ে আলোচনায় এবং চারটে মূল বিষয় নিয়ে আলোচনা করব। চীন পাকিস্তানের তৈরি JF-17 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে মায়ানমারে। এছাড়া আলোচনা থাকছে 6th জেনারেশন যুদ্ধবিমান তৈরি করছে আমেরিকা, তৈরি করে ফেলেছে, এবং কোন কোম্পানি বোয়িং, নাম F-47, এই নিয়ে তথ্য থাকছে। এবং এটাও জানিয়ে রাখি, জুটছে না খাবার, তাও 20% ডিফেন্স বাজেট বাড়ালো পাকিস্তান। এছাড়া থাকছে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের লন্ডনে গিয়ে লজ্জাজনক পরিস্থিতি। এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার শুরুতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ 6খানা সাবমেরিন কিনতে চলেছে দক্ষিণ কোরিয়ার কাছ থেকে। খবরটা যতই বাংলাদেশের মানুষের কাছে ভালো হোক না কেন, একটা কথা জানিয়ে রাখি, এই মুহূর্তে দাঁড়িয়ে সেনাবাহিনী, নৌসেনা এবং বায়ুসেনা তাদের অমতে কোনো জিনিস এই যে সরকার রয়েছে তারা কিনতে পারবে না। তারা একবার বলছে চীনের থেকে J-10C কিনবে, একবার বলছে পাকিস্তানের থেকে JF-17 কিনবে। এগুলো সমস্তটা মুখে কথা ছাড়া আর কিচ্ছু নয়। যতক্ষণ না কোনো নির্বাচিত সরকার বাংলাদেশে আসবে ততক্ষণ এগুলো শুধুমাত্র ভাওতাবাজি ছাড়া আর কিচ্ছু নয়। শুধু সাধারণ মানুষকে ধোকা দিয়ে রাখাই হলো আসল টেকনিক। আপনাদের জানিয়ে রাখি যে খবরটা পাওয়া গেছে, তাতে 6খানা ডুবোজাহাজ বা সাবমেরিন কিনতে চলেছে বাংলাদেশ। তার মধ্যে 3টে খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসার কথা, তবে এগুলো কোনোটাই পরমাণু চালিত নয়, সবকটাই ডিজেল চালিত, তবে আধুনিক। তবে সেই 6টা সাবমেরিন বা 3টে সাবমেরিন নিয়েও বিরাট বড় যে কিছু বাগ মারতে পারবে সেরকম ব্যাপার নয়। তবে হ্যাঁ, যদি আসে বাংলাদেশের নৌবহর হয়তো একটু এগোবে। অন্যদিকে লন্ডনে লজ্জাজনক পরিস্থিতি, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের এই যে হেডলাইনটা, এই লজ্জাজনক পরিস্থিতি, এই কথাটাই ভুল। যদি লজ্জা, ঘৃণা, ভয় থাকতো তাহলে কি মোহাম্মদ ইউনূস হতো? কোনো দিনও লজ্জা বা এইসব কিছুই নেই। এত সেখানে লোকে বলছে, সেনা প্রধান উল্টো পাল্টা বলল একটা সময় যে কোনো নির্বাচিত সরকার ছাড়া এই যারা অবৈধ সরকার, অবৈধ কথাটা বলেনি, যারা আছে তাদের কোনো অধিকার নেই কোনো করিডোর দেওয়ার, অধিকার নেই কোনো বন্দর অন্যের হাতে তুলে দেওয়ার। অতএব ডিসেম্বরের মধ্যে ভোট দিয়ে নির্বাচিত সরকার নিয়ে আসো, তাও লজ্জা নেই। মানে কীরকম যেন একটা, ও জানে যে আমার কিছু করার নেই, আমি তো এই যেরকম সারা জীবন দালালি করে এসেছি, সুদ খেয়ে এসেছি, এই শেষ জীবনে যতক্ষণ আছি চেয়ারটা থাকি, যে যা খুশি বলুক, উপর থেকে কেউ বা সাইড থেকে কেউ থুতু যদি ছিটায় মুখের উপরে, মুখটা মুছে নিয়ে বলবো উপর থেকে আল্লাহ দিয়েছে, মধু ফেলেছে মুখের মধ্যে। তারপরে যদি কেউ রুমালের মধ্যে জুতো ভরে জুতোটা ছড়ে, এবং কেউ যদি বলে আপনাকে জুতো ছিল, না রুমাল ছুঁড়েছে, রুমালের ভিতরে জুতো ছিল, আমি কি করব, রুমাল ছুঁড়েছে, ভালোবেসে ছুঁড়েছে। এই পরিস্থিতিতে লন্ডনে পৌঁছেছে, কোনো মান সম্মান কিচ্ছু নেই সেখানে। একটা দেশের প্রধান উপদেষ্টা অ্যাজ এ প্রাইম মিনিস্টারের মতো সম্মান যার হওয়া উচিত, তাকে কেউ রিসিভও করেনি এয়ারপোর্টে, কোনো ক্যামেরা, কোনো প্রেস কিছু ছিল না। দেখা করতে চেয়েছে, সেখানেও প্রধানমন্ত্রী লন্ডনের মানে ব্রিটেন প্রধানমন্ত্রী দেখা করবে কিনা কোনো ঠিক নেই। কোথা থেকে একটা পুরস্কার নাকি ভিক্ষার মতো ঝুলিতে তার দেওয়ার কথা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে শেখ হাসিনার ছেলে জয়, উনি কিন্তু ভারতে এসেছেন বা আসছেন বা এসে গেছেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশের জন্য, যে লন্ডনে যেখানে রয়েছে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস এবং 2-3জন সাঙ্গপাঙ্গও গেছে, তাদেরকে কেউ পাত্তা দেয়নি। সেখানে সাজিদ ওয়াজেদ জয়, শেখ হাসিনার সন্তান, শেখ মুজিবুর রহমানের নাতি, তিনি ভারতে এসছেন USA থেকে। এদিকে শেখ হাসিনা রয়েছেন, তো তলে তলে অনেক ঘোট পাকাচ্ছে। বাংলাদেশে যে কোনো সময় গদি উল্টে যেতে পারে। নির্বাচন বলেছে মোহাম্মদ ইউনূস আগামী এপ্রিলে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা। আর জুলাইয়ের আগেই এই মোহাম্মদ ইউনূসকে এবং তার চেলাচামুন্ডাকে
সরিয়ে দেওয়ার কিন্তু সময় কেন, কারণ ওই যে একটা জুলাইয়ের একটা কি নির্দেশিকা আনবে না, যেটার ফলে বাংলাদেশের সংবিধানকে চেঞ্জ করে দেওয়ার একটা পরিকল্পনা করছে, সেটা আসলে কিন্তু সেনাবাহিনী, সেনাপ্রধান কারুরই হাতে আর কিছু করার থাকবে না। ইভেন রাষ্ট্রপতিও সরে যেতে বাধ্য হবে, কারণ সংবিধান নেই। সংবিধান না থাকলে আর মেনে নেওয়ার ব্যাপার নেই, তখন জোর যার মুল্লুক তার আগেই এদেরকে সরিয়ে দিতে হবে এবং সরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। সব কিছু এরকমই খবর। বাকি এখন অপেক্ষা করতে হবে, দেখতে হবে, ওয়েট অ্যান্ড সি কী হয় বাংলাদেশে। খুব বড় পরিবর্তন বাংলাদেশে আসতে চলেছে। তো এবার চলে আসি পরের খবর, যেটা জানা যাচ্ছে চীন পাকিস্তানের তৈরি JF-17 যুদ্ধবিমান ধ্বংস হলো মায়ানমারে। আচ্ছা, মায়ানমারে ধ্বংস হয়েছে, এবং জানিয়ে রাখি এটা কিন্তু পাকিস্তান বা চীন কেউই অপারেট করছিল না। JF-17 যুদ্ধবিমান তৈরি করেছে চায়না এবং পাকিস্তানের সঙ্গে একটা কোলাবোরেশনে পাকিস্তানে কোম্পানি খুলে সেখান থেকে JF-17 থান্ডার বলে কিছু যুদ্ধবিমান তৈরি করা হয়। পুরোটাই টেকনোলজি হচ্ছে কি চীনের, তাও আবার রাশিয়ার থেকে চুরি করা বা কপি করা টেকনোলজি। মায়ানমারকে কয়েকটা বিক্রি করেছিল, সেখানে একটি ধ্বংস হয়েছে। কারা ধ্বংস করেছে জানেন? আপনাদের জানাই, মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী পিপলস লিবারেশন আর্মি। এই পিপলস লিবারেশন আর্মি নামটা শুনে আপনারা আবার ভাববেন না এটা চীনের যে সেনাবাহিনী সেই বাহিনী। আসলে চীনের সেনাবাহিনীরও তাই নাম, এই জন্য একটু কনফিউশন তৈরি হয়। যাই হোক, এই ক্ষমতাসীন সামরিক জুন্টা সরকারের একটি যুদ্ধবিমান কিন্তু তারা ধ্বংস করেছে। মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী আউ সাং সুচির সমর্থক স্বঘোষিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম দ্য ইরাওয়াদি জানিয়েছে যে মঙ্গলবার সাগিয়াং প্রদেশে ওই চীনা যুদ্ধবিমান ভূপতিত করেছে পিএলএর মুখপাত্র DNN কাওয়াও দ্য ইরাওয়াদিকে জানিয়েছেন মঙ্গলবার পালে শহরের অদূরে খান ডাওকে পুলিশ ও আধা সেনার ঘাঁটিতে তারা হানা দিয়েছিলেন। সে সময় নিরাপত্তা বাহিনীকে এয়ার সাপোর্ট দিতে ওড়ে জুন্টার বিমানবহর। পিএলের গেরিলা বাহিনীর উপর হামলা চালানোর সময় M2 ব্রাউনিং ভারী মেশিন গানের পাল্টা গুলিতে ওই চীনা যুদ্ধবিমান ধ্বংস হয়। আপনাদের জানিয়ে রাখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মায়ানমারের মানে তৎকালীন বার্মা ছিল, যাই হোক, ব্রিটিশ আমেরিকার বাহিনী ওই 12.7 mm ক্যালিবারের মেশিন গান ব্যবহার করত জাপান সেনা ও আজাদ হিন্দ বাহিনীর বিরুদ্ধে। সেই মানধাতার আমলের অস্ত্রেই চীনা যুদ্ধবিমান বা চীনা পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি যুদ্ধবিমান ঘায়েল নয়, ধ্বংস করলো, ভূপাতিত করলো কমিউনিস্ট পার্টি অফ বার্মার সশস্ত্র শাখা পিএলএ। চীনা যুদ্ধবিমানটি কোন মডেলের সে বিষয়ে এখনও পর্যন্ত পিএলএ বা জুন্টা ফৌজ কিছু জানায়নি, তবে সেগুলি বলছে একটার অধিক হতে পারে। যাই হোক, পাকিস্তানে নির্মিত চীনা যুদ্ধবিমান JF-17 ব্লক 2 এরকমই হবে বা হতে পারে বলেই অনেকে মনে করছে। জানিয়ে রাখি, 2015 সালে স্বাক্ষরিত পাকিস্তান মায়ানমার প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী জুন্টা বিমান বাহিনীকে মোট 13টি JF-17 যুদ্ধবিমান দিয়েছিল ইসলামাবাদ। 2019 থেকে 2022 সালের মধ্যে পাকিস্তানের কারখানায় চীনা সহযোগিতায় নির্মিত ওই যুদ্ধবিমানগুলি সরবরাহ করা হয়েছিল। সাম্প্রতিক গৃহযুদ্ধ পর্বে বিদ্রোহী দমনে পাক চীনা যুদ্ধবিমানগুলি ঢালাও ব্যবহার করেছে জুন্টা বাহিনী। প্রসঙ্গত, গত মাসে মায়ানমারের আর এক বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি জুন্টা বায়ুসেনার একটি হেলিকপ্টারও ধ্বংস করেছিল। তো এই ছিল গিয়ে আমাদের খবরাখবর প্রথম আলোচনা। এবার আসি, আমেরিকা এবার তৈরি করে ফেলেছে ভয়ঙ্কর 6th জেনারেশন ফাইটার জেট। বোয়িং কিন্তু তৈরি করে হচ্ছে আমাদের যাত্রীবাহী যে প্লেন, সেই প্লেনগুলো। তবে এবার তারা সামরিক খাতে হাত দিয়েছে এবং সেখানে এই 6th জেনারেশনের যুদ্ধবিমান যেটা তৈরি করা হয়েছে বা তৈরি করেছে তা এবার আমেরিকার যে বায়ুসেনা তারা পাবে। বিদেশ থেকেও ডিমান্ড আসছে 47 যুদ্ধবিমানের জন্য। 6 জেনারেশন মানেই একেবারে অত্যাধুনিক। এখনও পর্যন্ত শোনা গেছে চীন একটি যুদ্ধবিমান এরকম উড়িয়েছে, তবে তার সম্পর্কে কোনো খোলাখুলি কোথাও কিচ্ছু তথ্য পাওয়া যায়নি যে সেটা অরিজিনালি 6 জেনারেশন কিনা। কারণ 5th জেনারেশনেরই তাদের যে J-35 আছে তাই এখনও পরীক্ষিত নয়, 6 জেনারেশন তো অনেক দূর। তবে আমেরিকার যে F-47 সেটা যে
ট্রু 6th জেনারেশন হতে চলেছে এরকম তথ্য রয়েছে। এবং আপনাদের জানি রাখি, অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়্যারফেয়ার এটা তো থাকবেই। এছাড়া হেলমেট থেকেই কন্ট্রোল করা যাবে রাডারকে, আর রেটিনা দিয়ে লক করা যাবে বিপক্ষের যুদ্ধবিমানকে। এছাড়া এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে চালনা করা যাবে গ্রাউন্ড থেকে এই পুরো ফাইটার জেটটিকে, স্যাটেলাইট থেকে কন্ট্রোল করা যাবে এবং মনে হলে গ্রাউন্ডে বসেই স্যাটেলাইটের মাধ্যমেই গুলি ছোড়া যাবে। আর সবথেকে বড় ব্যাপার, বিপক্ষের যে কোনো ফাইটার জেট সহ রাডারকে জাম করে দিয়ে যেখানে সেখানে বম্বিং করে দিয়ে বেরিয়ে আসতে পারবে 6th জেনারেশন ফাইটার জেট। অতএব এই অত্যাধুনিক এয়ারক্রাফট তৈরি হলে পাল্লায় যে আমেরিকা বেশ খানিকটা এগিয়ে যাবে বলাই বাহুল্য। অনেকে ভাববেন যে এই যে F-47 যুদ্ধবিমান এটা কি ভারতের পাওয়া উচিত বা ভারতের কেনা উচিত? একদমই নয়। আমেরিকার থেকে কোনো ডিফেন্সের কিচ্ছু কেনা উচিত নয়। তার সব থেকে বড় প্রমাণ অ্যাপাচে হেলিকপ্টার 15 মাস হয়ে গেছে, 3টে পেমেন্ট হয়ে গেছে, আমরা এখনও পাইনি, গতকালকেই বলেছিলাম। আমেরিকার দিকে ডিফেন্সের কোনো জিনিস ঢোকা উচিত নয়। তবে হ্যাঁ, পলিটিক্যাল দিক থেকে যদি মনে হয় যে আমেরিকাকে হাতে রাখার জন্য আমাদের কিছু করতে হবে, কারণ ঘুষ পছন্দ করে আমেরিকার, বিশেষ করে এই মুহূর্তে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কারণ এর আগে সৌদি বা কাতারে গিয়ে 3000 কোটি টাকার একটা প্লেন গিফট পেয়েছে বা ঘুষ পেয়েছে। তো সেরকম যদি কোনো ঘুষ দিলে আমাদের অনেক কিছু রাস্তা বড় খোলে, সেক্ষেত্রে সেটা আমাদের যারা প্রতিরক্ষা দপ্তর এবং ভারতীয় সরকার সেটা বুঝতে পারে যে F-35 নেওয়া উচিত কি না। কিন্তু যুদ্ধের জন্য চিন্তা করলে কোনো দিন নেওয়া উচিত নয়। আর এই F-47 তো আপাতত তারাই বহরে ইনক্লুড করবে, তারপর বিদেশকে বিক্রির চিন্তাভাবনা। এই ছিল F-47-এর আপডেট। এবার আসি জুটছে না আটা খাবার, এদিকে 20% ডিফেন্স বাজেট বাড়ালো পাকিস্তান। বাড়াতেই পারে, কারণ তাদের সবচেয়ে বড় শত্রু ভারত একেবারে ঘাড়ের কাছেই রয়েছে। আর যেরকম মার মেরেছে অপারেশন সিঁদুরে, সেখানে তো পরপর আমরা তথ্য পেয়েই যাচ্ছি। পাকিস্তানও স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ, আমাদের পুরো মেরে কোমর ভেঙে দিয়েছে। নিজেরাই আবার বলছে না আমাদের 11টা নয়, আমাদের 20টা জায়গায় আঘাত এনেছে। সমস্ত তারাই বলে বেড়াচ্ছে এবং ব্রহ্মস ছোড়া হয়েছে সেসব বলে বেড়াচ্ছে তাদের প্রধানমন্ত্রী। অতএব তাদের এবার ডিফেন্স বা এয়ার ডিফেন্স সিস্টেম যে কিছুই নেই, সেটা বিদেশে আমেরিকায় গিয়েও তারা স্বীকার করেছে এবং বলেছে আমাদের থেকে অনেক উন্নত ও আধুনিক অস্ত্র ব্যবহার করছে ভারত। তাই আমেরিকার থেকে প্যাট্রিয়ট কিংবা ডেভিড সিলিং টাইপের বা থার্ড টাইপের এয়ার ডিফেন্স চাইছে। যদিও আমেরিকা বলেছে পয়সা ফেকো তামাশা দেখো, তো পয়সা কোথা থেকে দেবে? পয়সা দেওয়ার একটাই রাস্তা, IMF যে লোন দিচ্ছে সেই লোনের থেকে আরও বেশ কিছুটা অংশ বাড়িয়ে নিয়ে ডিফেন্স বাজেটে তারা কিনবে। তার মানে ঘুরপথে আমেরিকারই ডিফেন্স কোম্পানিগুলো লুটবে IMF-এর টাকা, আর মুরগি হবে পাকিস্তান। এমনিতেই কত লক্ষ কোটি টাকার ঋণ রয়েছে, 75 লক্ষ কোটি টাকার সম্ভবত ঋণ রয়েছে। সেই ঋণের যে সুদ, সেই সুদ দিতেই বছরের 45% বাজেট চলে যাচ্ছে। বাকি বাজেটের মধ্যে যা দাঁড়ায় তারও 20% তারা ইনক্রিজ করছে ডিফেন্সের জন্য। খাবে কি? এ তো না খেতে পেয়ে মরার মতো পরিস্থিতি। যাই হোক, তারা তাও ওই যে বলেছিল না জুলফিকার আলী ভুট্টো, আমরা ঘাস খাবো তবু পরমাণু বোম বানাবো, বানাতে তো পারেনি। দয়ায় দাক্ষিণে পরমাণু বোম, সেখানেও কিরানা হিলসে মেরে ভেঙে দিয়ে আমেরিকার জিনিসপত্র ছিল ভিক্ষায় দেওয়া, সেখানে আমেরিকার লোকজন ছিল, তারা আটকা পড়েছে, তাদের ধ্বংস হয়েছে সমস্ত কিছু। আমেরিকা কোনো ক্রমে সেখানে পজ ফায়ার ভারতকে রিকোয়েস্ট করে পজ ফায়ার করিয়ে নিজেদের জিনিসপত্র বার করে নিয়ে যেতে পারলে বাঁচে। সেই কন্ডিশনে 20% ডিফেন্স বাজেট তাদের 20 কেন, আমি তো বলি 100 পুরোটাই, খাওয়া দাওয়া দরকার নেই, পুরো 100%ই ওরা জিনিসপত্র কিনতে লাগিয়ে দিক। কারণ 100% লাগিয়ে দিলেও আগামী 10-20 বছরেও ভারতের বরাবর আসতে পারবে না। প্রতি বছর ভারতের যা ডিফেন্স বাজেট 5-6 বছরেও সেটা খরচা করতে পারবে না, বা পুরো পাকিস্তানের টোটাল বাজেটের থেকেও কিন্তু বেশি ভারতের ডিফেন্স বাজেট। অতএব এই 20% বাড়িয়েছে মানে আরও ভিখারির দশার দিকে এগোচ্ছে পাকিস্তান। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সাবস্ক্রাইব করবেন যারা এখন সাবস্ক্রাইব করেননি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।